আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে মালয়েশিয়া এক্সপ্লোর করার একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাছে। দেখেন, মালয়েশিয়াটা আহ, বাংলাদেশি যারা ট্যুরিস্ট আসবেন তারা এই জিনিসটা মোটামুটি সবাই একটু ফিল করবেন যে আমাদেরকে মোটামুটি আহ, একটু অন্যরকম চোখে দেখে বাংলাদেশি যখন শুনবে যে বাংলাদেশি। তো আমার এই এইবার ভিজিটটার মধ্যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে এরকম। তো এইবার আমি যেখানে আছি এটা হচ্ছে বুকিত বিনতানের একদম কেন্দ্রে, কেএলসিসির একদম কেন্দ্রে, বুকিত বিনতানের ঠিক পাশেই একটা হোটেলে আমি উঠছি। তো ওইখান থেকে আপনার ঠিক পাশেই একটা গলি আছে, ওই গলিতে অনেকগুলি বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। যেমন আমি যে এখানে বর্তমানে খাওয়া দাওয়া করি সেটার নাম হচ্ছে ভিআইপি পিঠাঘর। ভিআইপি পিঠাঘরের আশেপাশেই আপনি আরো কিছু বাঙালি রেস্টুরেন্ট পাবেন। তো কষ্ট লাগার বিষয়টা কি যে ভাই, আপনি যখন একটা কান্ট্রিতে আসছেন, হ্যাঁ, তো আসার পরে যখন আপনি কোনো বাঙালিকে দেখবেন, তো নিজের মধ্যে থেকে একটু ভালো লাগে যে দুই চারটা কথা বলি। তো মালয়েশিয়াতে যারা আছে, প্রবাসী যারা ভাই আছেন, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, কেউ পার্সোনালি নিবেন না। জাস্ট আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি যে আমি কি ফিল করলাম। ভাই, জাতি হিসেবে মানুষ যে বলে না যে বাঙালি জাতি ভালো না, আসলেই আমরা জাতিগতভাবে এখনো ভালো হইতে পারি না। আর অদূর ভবিষ্যতে যে হইতে পারবো তার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। কারণ যেই কাইন্ড অফ মেন্টালিটি মানুষ আমরা, তো খুব আর কি নিজের এই মাঝে মাঝে পরিচয় দিতে কষ্ট লাগে যে আমি বাংলাদেশি। আমি যে এখানে আর কি টাইম স্পেন্ড করি এটা হচ্ছে বুকেট বিন্দানে একটা পুল আছে, বিলিয়ার্ড বোর্ড আছে, ওইখানে আমি প্রায় যাই, বিলিয়ার্ড খেলি। তো ওইখানে কেউ যখন যে কেউ জিজ্ঞেস করলে আমি বলি না, মাঝে মাঝে বলে আমি কামিং ফ্রম সৌদি আরব, কোনো সময় বলি ইন্ডিয়া। কারণ হচ্ছে কি ভাই, আর কি বললাম না যে বাংলাদেশি পরিচয়টা দিতে কেন এখন লজ্জা লাগে, আমি আপনাদের বলি। দেখেন, ওই যে রেস্টুরেন্ট গুলির কথা বললাম, ওইখানে যখন আমি যাই, তখন যখন কোন একটা বাঙালির সাথে দেখা হয় না, তারা এমন একটা এক্সপ্রেশন দেয়, যেমন সে আর কি ওয়ান কাইন্ড অফ দে আর লাইক, এরা ফিল করায় যে তুই বাংলাদেশি ঘুরতে আইসোস আবার মালয়েশিয়াতে, এই আর কি ওদের সবার মধ্যে না এই এই এক্সপ্রেশনটা বিরাজমান। তো আমার কিছু বুকে চিন্তা না, কিছু ফ্রেন্ড আসছে, তো যারা ওরা এখানে ব্যবসা ট্যাবসা করে, তো ওদেরকে বললাম যে কিরে এমন করে কে। তো সবাই বলতেছে যে কারণ আছে, ওই বাঙালি এই তো চান্স থাকে যে কোনোভাবে থাইকা যাওয়া যায় কিনা, কাজে লাগতে পারে কিনা, এজন্য বাঙালিরাই বাঙালিদেরকে পছন্দ করে না। তো আসলে ভাই, মোরাল স্টোরি হচ্ছে কি ভাই জানেন, আর কি আমরা জাতি ভাই যারা আছে, যেমন এই রেস্টুরেন্ট আপনি যখনই যাবেন, এমন তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার যে এর থেকে বেটার আপনি ইন্ডিয়ান কোন রেস্টুরেন্টে যাবেন, চাইনিজ কোন রেস্টুরেন্টে যাবেন, এর থেকে ভালো সম্মান পাবেন। কিন্তু বাঙালি কোনো রেস্টুরেন্টে যদি যান মালয়েশিয়াতে, আর কি এদের যে আচার আচরণ আর কি, মনে হয় যে ওয়ান কাইন্ড অফ জন্তু জানোয়ার আছে না, এরাও এর থেকে ভালো আচরণ করে। আমি তো অনেকগুলো দেশ এক্সপ্লোর করছি, আহ আল্লাহর রহমতে যতগুলো দেশে গেছি, বাংলাদেশিদের মতো এরকম রুড আচরণ কেউ করে না। বেসিক্যালি মালয়েশিয়াতে যখন আসবেন, এসব রেস্টুরেন্টে যাবেন, যেমন আমি আজকে একটা অভিজ্ঞতার কথা এই ভিডিওতে দিব। এক ওই যে ভিআইপি পিঠাগড় যে রেস্টুরেন্ট আছে, তো এখানে একজন ভদ্রলোক আছে দাঁড়িয়ালা, ওই ওনারটা কিছুদিন আগে মারা গেছে। তো ওই ভদ্রলোক অনেক ভালো, উনি ওনার সাথে আমার একদিন দেখা হয়েছে, তো উনি সালাম টালাম দিলাম, খুব 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 আপ্যায়ন করলো। উনি মেবি মালিকের বড় ভাই। তো খুব আপ্যায়ন করলো, খুব ইভেন ইফ আমি যখন খাইছি আমার থেকে পানির বিলও রাখে নাই উনি। আবার একটু ইমোশনাল হয়ে গেছে আমাকে, আমি জানি না কেন আমার সাথে এইসব জিনিস শেয়ার করছে। আমি সালাম দিছি, ও আমি তারে গিয়ে বললাম যে আঙ্কেল, আমি মন থেকে দোয়া করি আপনার, ওই ফার্স্ট দিন ছিল ওই দিন আমার পিঠা করে। তো গেছি গিয়া ওই 4-5 দিন ভাই আমি কোনো বাংলা খাবার পাই নাই, জাস্ট চাইনিজ ফুড খাওয়া সার্ভাইভ করছি। তো আমার আর কি মাইন্ডের মধ্যে বাংলা খাবারের যে একটা কি বলে ক্ষুধা ছিল, সেটা দেখা খুব ভালো লাগছে যে আমার হোটেলের পাশেই একটা খাবারের জায়গা তো পাইছি। তো ওই আঙ্কেলকে দেখা বললাম যে আঙ্কেল, আমি 5 দিন তো চায়নায় ছিলাম, খাবার অনেক কষ্ট হয়েছে আঙ্কেল, আজকে খায় অনেক তৃপ্তি পাইছি,
আমি দোয়া করি আল্লাহ পাক আপনার এই ব্যবসাতে আরো উন্নতি করুক। তখন উনি একদম, আমি জানি না ওয়াই, হি ইজ এ গুড পার্সন, উনি আমার হাত ধরে একদম কায়দা দিচ্ছে। কায়দা বলতেছে, ভাইয়া বাবা দেখো এই রেস্টুরেন্ট আমার বড় ভাই করছিল, ওর মাত্র 41 বছর বয়স, ও কিছুদিন আগে মারা গেছে। আমি 22 বছর মালয়েশিয়াতে ছিলাম আর আসতে চাই না, কিন্তু ভাইটা মারা গেছে, পরে আসছে। যাক, আল্লাহ পাক তারে বেহেশতে নসিব করুক যে মারা গেছে। আর তার ওই দিন আমি বলতেছিলাম যে আঙ্কেল আমি খুব দোয়া করি আপনার জন্য, যেন আপনি এই রেস্টুরেন্টে আরো মানুষকে সার্ভিস দিতে পারেন, কারণ সার্ভিস দেওয়াটা ওয়ান কাইন্ড অফ ইবাদত। তো পরের দিন থেকে যখন যাচ্ছে এই ত্যক্ত অভিজ্ঞতাগুলি, বুঝছেন, যাবেন রেস্টুরেন্টে, কেউ সামনে আসবে না, অর্ডার দিয়ে আসবেন, কোনো খবর থাকবে না, হঠাৎ 15-20 মিনিট 25 মিনিট পরে, ইভেন ইফ এদের হচ্ছে একটা সিস্টেম আছে, কি বলে, ওয়ান কাইন্ড অফ বুফে সিস্টেম, আপনি যা যা নিয়ে টেবিলে বসে খাইলে পরে বিল দেওয়া যায়। যেমন আজকে সকালবেলা যে ওই জিনিসটা হয়েছে, আমি গেছি, গিয়ে বললাম যে ভাইয়া নাস্তা কি নিজে নিয়ে যাওয়া যাবে, বললেন না আপনি বসেন আমরা দিয়ে পাঠাইতেছি। ভাই 20 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে, আমার পাশের একজন টেবিলের লোক এসেও চিলাচিলি করতেছে, কি ব্যাপার ভাই এতক্ষণ ধরে অর্ডার দিছি। তো আমার 25 মিনিট পরে এসে বলতেছে, ভাই আপনার না খুঁজে পাইয়া আপনার খাবার আরেকজনে দিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে ভাই এটা কেমন কথা বললেন, এটা কোনো এক্সপ্লেনেশনের মধ্যে হইলো, আমি তো আপনাদের সামনে বসে ছিলাম। তো পরবর্তীতে আইসা বলতেছে যে ভাই আমি এখন নিয়ে আসতে যাই, পরে আবার খাবার নিয়ে আসছে। তো কেন এই কথাটা বললাম, যে ভাই বাঙালিরা আর কি এই মালয়েশিয়াতে, ভাই যারা আছে তারা, যারা বাঙালি আছে এদের কোনো কিছুতে যাবেন না, রেস্টুরেন্টেও যাবেন না, কোনো দোকানেও যাবেন না, কারণ এরা ভালো আচরণ একটুও করবে না। এটা হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা, হয়তো আপনাদের সাথে আরো ভালো কিছু হইতে পারে, আমি দোয়া করবো সবার সাথে ভালো কিছু। কিন্তু কষ্টের জায়গাটা এটাই ছিল যে আসার পরে এই বাঙালি মানুষদের কাছ থেকে যে আচরণ, সেটা আসলে গ্রহণযোগ্য না। আর এরা কি যে ভাবে আমি জানি না, যে কেন এরকম করে, কি কারণটা এরকম করে। আরে ভাই তুই একটা দেশে কাজ করতেছিস, এই দেশে তুই যদি জাতি কোনো বাইরে পাস, তুই তো তোর ভালো লাগার কথা, তুই একবার একটা সালাম দিতে পারোস, ভাই কেমন আছেন, বাংলাদেশ থেকে আসছেন ভাই, দেখে অনেক ভালো লাগলো ভাই, এতটুকু কথা কই দিকে টাকা লাগে। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আর কি, কি বলবো, এয়ারপোর্টে নেই আমি শুরু হয়েছি, এয়ারপোর্টে দেখলাম একটা, ও মেবি ক্লিনার, বাংলাদেশি ক্লিনার। এবার আমি বলতেছি যে ভাই বাংলাদেশি, ও মুখে কোনো অ্যান্সার দেন ওকে। আমি বললাম ভাইয়া ওয়াশরুমটা কোথায় বলতে পারেন, এরকম, বুঝছেন। ও যদি আর কি মালয়েশিয়া না বাংলাদেশে হইতো, ওরা দুইটা কানের নিচে চটকনা মারতাম, চটকনা মারা বলতাম যে তোর এত ভাবকে, তুই কই আইছিস মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে এলে কি তুই কাজ করস কি হইছে? এমন কি আর ওই যে 1990-এর যুগ আছে যে মালয়েশিয়াতে থাকি, বা তুই যদি কস আমি বিদেশ প্রবাসী, তোর একেবারে আলাদা আর কি রেসপেক্ট করে একদম ভরে লাগবে, এই সময় কি আর এখন আছে? এখন হচ্ছে 2025 সাল ভাই, তুই বিদেশ যাইতেই পারস, তুই কাম করতেই পারস। আর আমার কথা হচ্ছে কি ভাই, অন্যভাবে নিয়ে না, আমার কথা হচ্ছে ভাই তুই কাজ করতেছিস, তুই তো আর কি ওই যে আমাদের আমাদের দেশের একটা আর কি জঘন্য একটা বিষয় আছে, আপনি যদি একটু নিচু লেভেলের কোনো কাজ করেন না, আপনার সম্মান দেয় না, দিবে না। কিন্তু এটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র বাংলাদেশে আছে। আমি বিশ্বাস করবেন না, চায়না যখন ভিজিট করছি, আমি অবাক হয়ে গেছি, ওই লোকটা ওয়ান কাইন্ড অফ নিচে বৈশা কি জানি করতেছে, টানতেছে এক মেয়ে। ওই মহিলার বয়স হইব আপনার প্রায় 70+। ওই মহিলা তো নিচে থেকে বৈশা কি যেন করতেছে, ওই যে ওর হচ্ছে আপনার কি বলে, ওই সুপার শপ থাকে না, সুপার শপ, তো সুপার শপের যে সামনের স্টেজটা, ওটার মধ্যে একটু ময়লা ছিল, ওই ময়লাগুলো উঠাইতেছে। তো আমি ওইখানে খাইতে যেতাম, তো খাই আমি ওই, ওরা তো আবার বা ইংলিশ বুঝে না, ওদেরকে ট্রান্সলেট করে বলতে হয়। আমি বললাম যে এত বুড়ো একটা মহিলা এগুলি কি করতেছে, ওই স্টেজ পরিষ্কার করতেছে, কারণ এই স্ট্রিট দিয়ে অনেকে হাঁটে, তো এটা ওর দোকানের সামনে, তো ওর দোকানটা ও ক্লিন ক্লিন রাখে। তো আমি বললাম কে, ওই এই এই প্রতিষ্ঠানের মালিক। বা ওই প্রতিষ্ঠানটার ইনভেস্টমেন্ট না হইলো 3 কোটি টাকা আছে, ও সুপার শপ, ওই মালিকটা এগুলি বৈশা বৈশা করে। আর আমরা বাঙালি একটু যদি ধরেন টাকার পকেটে ঢুকে, হেরা তো কারো মানুষই মনে করে না। তো ওই সব মেন্টালিটির মালয়েশিয়াতে কিছু মানুষের আছে, যেগুলি দেখবেন আপনার সাথে দেখা হইব, কথাই কইব না, সালাম তো দূরের কথা, কথাই কইব না। আর যদি বিপদে পড়েন তাহলে আরো আরো অন্য কিছু ফেস করবেন মালয়েশিয়াতে আসলে। তো মালয়েশিয়াতে আসলে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট, বাংলাদেশি কোনো দোকান কোথাও যাবেন না। দরকার হইলে ইন্ডিয়া বা চাইনিজে যাবেন, চাইনিজ রেস্টুরেন্ট যাবেন, আপনার অনেক সম্মান দিবে। ভাই আমার কথা হচ্ছে যে তুই যে দেশে কাজ করতেছস, সেই দেশে আমি আর কি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আসি।
তো আর কি এটা অহংকার না, আল্লাহ মাফ করুক, আল্লাহ আর কি মনের কষ্ট আর পারতাছিলাম না রাখতে, যে তুই যে দেশে কাজ করস, যে দেশে তুই লেবার, সে দেশে আমি ঘুরতে আসছি। আমার তো দরকার নেই তোর লগে প্রীতির আলাপ করার, আমার দরকার আছে তোর লগে প্রীতির আলাপ করার বা তোর তোর জিগানের তুই কেমন আছস। তুই জাস্ট আর কি দেশি ভাই, জাতিগত ভাই, এর লেগে তোর আর কি সৌজন্যমূলক ভাবে একটু জিজ্ঞেস করা ভাই কেমন আছেন, বা একটা বিপদে পড়ছে এনে চিন্তা আছি না যে যাই ভাই এই যে জায়গাটা একটু বলতে পারবেন। এই এতটুকু কথা অনেকে বলেন, জানেন আপনি বাংলাদেশে বাংলাদেশিরা জানেন কাজ করে, কিচ্ছু বলবো না। আর সামনে দা আসবেন, বসবেন, খাবেন, এমন একটা ভাব যেমন উই ওই বিরক্ত যে তুই এসেছিস কে লেগে, তুই তুই বাংলাদেশি, তুই তো ঘুরতে পারস না, তুই বাংলাদেশি, তুই হলো এই দেশে অ্যাজ এ লেবার হিসাবে। সো এই জিনিসগুলি ফেস করবেন যারা মালয়েশিয়াতে আসবেন। এজন্য বললাম মালয়েশিয়ান কোনো রেস্টুরেন্ট, কোনো দোকান, কোনো কিছুতে যাবেন না। অন্য জায়গায় যাবেন, দুই চারবার বার্গেনিং করবেন। ও আরেকটা কথা বলি, আমি নাইমা মালয়েশিয়াতে যখন নামছি, তো নামার পরে তো সিম নিতে হয়, তো সিমের জন্য একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, বাঙালি দোকানদার, বললাম ভাই এখানে আমি তো 5 দিন 6 দিন থাকবো ভাই, 6 দিনের একটা আহ সাশ্রয়ী একটা প্যাকেজের আমার একটা দেন। তো আমার বললো যে ভাই আছে, ওই কি বললো, 20 রিঙ্গিত দিলে আমি আপনার একটা প্যাকেজ দিয়ে দেবো। ওমা, তো টাকা এক্সচেঞ্জ করে আমি গেছি ওর দোকানে, ওকে ভাই ভুল করে লিখছি ওটা 25 রিঙ্গিত। আমি আচ্ছা ঠিক আছে 25 রিঙ্গিত দিবেন। তো ওই 25 রিঙ্গিত কেনার পরে আমি আবার 7-11 আসছি পানি কিনতে, পানি কিনা তো ওইখানেও দেখতেছি সিম। তো আমি জিজ্ঞেস করলাম ভাই সিমের দাম কত, কয় ভাই এটা প্যাকেজের উপরে ডিপেন্ড করে। আমি অ্যাজ ইউজুয়াল কতর মধ্যে পাওয়া যায়, তো 15 টাকা 20 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তার মানে ওই আমার দোকান থেকে 5 টাকা বেশি নিল, তো বেশি নেই ওটা কোনো সমস্যা না, খালি জাস্ট কষ্টের বিষয় হচ্ছে তোরা এই ধরনের ব্যবহার কেন করবি। আমরা বাংলাদেশি আসছি ভাই, আমরা জাতিগত একটা ভাই, তো দেখবি দেখা। আমি এখন পর্যন্ত একটা দুঃখের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত জাস্ট আমি একটা যে হোটেলে আছি, ওই হোটেলে একটা ছেলে আছে যে স্টুডেন্ট ভিসা এখানে আছে, ও এখানে পার্ট টাইম জব করে। তো ওর ব্যবহার আবার অন্যরকম। ও আমি যাওয়ার পরে, ভাইয়া আপনি কি ফার্স্ট টাইম আসছেন? তো আমি বললাম যে না ভাইয়া ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম। ও অনেক অন্যরকম, ওর ব্যবহার খুবই আর কি বোঝা যায় ভালো একটা ফ্যামিলি থেকে আসছে। ওর ব্যবহার অন্যরকম। ওর হয়তো অব্লিগেশন আছে অ্যাজ এ গেস্ট হিসেবে আমার সাথে ট্রিট করে, বাট এর বাইরেও ও আমাকে অনেক অ্যাডভাইস করে যে ভাই আজকে ওই জায়গায় যেতে পারবেন, আজকে এই জায়গায় যেতে পারবেন। তো আবার এই ট্রিপটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আমি একদম হলিডের মধ্যে পড়ে গেছি। আমি আসলে এখানে আসার কারণ ছিল হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটির সাথে হয়তো মিট করতাম, অথবা কিছু যারা হিউম্যান রিসোর্সের কাজ করে তাদের সাথে কিছু মিটিং এর কথা ছিল, কিন্তু কিছুই হলো না, কারণ ওরা সবাই ভ্যাকেশনে চলে গেছে। সো এর জন্য এই ট্রিপটায় তেমন কোনো সোর্সিং করতে পারি নাই। তো এই জন্য পরের বার ইনশাল্লাহ যখন আসবো হয়তো এর চেয়ে ভালো হবে। তো আপনাদেরকে এই জন্যই বললাম যে বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি দোকানদার, এদের কাছেই যাবেন না। আর যদি আমার কথাটা বিশ্বাস না হয়, আপনারা যখন নিজে আর কি করবেন, জিনিসটা ফেস করবেন, তখন আপনি বুঝবেন আমি কেন এই কথাটা বলছি। যাই হোক ভাই, যারা প্রবাসী বাংলাদেশি আছেন মালয়েশিয়াতে কাজ করতেছেন, তারা আমার কথাটা পার্সোনালি নিয়েন না, হার্ট হবেন না ভাই, আসলে কষ্ট লাগছে, অবশ্য আপনাদের অবদানও আছে, কিন্তু ভাই এই ব্যবহার আসলে গ্রহণযোগ্য না। বিকজ আমরা তো মানুষ ভাই, আমরা তো বাংলাদেশে আসছি এখানে ঘুরতে, ঘুরে আবার চলে যাবো, আমরা তো এখানে বসে থাকবো না। তো এর জন্য কষ্টের কথা কিছু শেয়ার করলাম, যে বাংলাদেশি কোন রেস্টুরেন্ট বা কোথাও যাওয়ার আগে মিনিমাম 1000 বার চিন্তা করবেন যে এই রেস্টুরেন্টে যাবো কিনা। তো সে পর্যন্ত ভালো থাকুন। আর ইমিগ্রেশন রিলেটেড যে কোনো নিউজ ইনশাল্লাহ আমি চেষ্টা করব অথেন্টিক সত্যি নিউজটা আপনাদের দিতে। এই বন্ধু ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।